খবরদার সাধু বাবা, এই কাজটা করবেন না। আমাদের পিছু এখনো ছাড়েনি ওরা। আমাদের পিছন পিছন এখনো আসে রাতের অন্ধকারে। কোথায় কি হয়েছে বলো তো? কালকে তো আমি হরলালকে দেখেছি। আমি ভালোই বুঝতে পারছি, কালকে আমি ওকে একদম সত্যি সত্যি দেখেছি। সাধু বাবা, এখানে আমায় থাকতে দাও, আমি ওখানে থাকতে চাই না। সাধু বাবা, সাধু বাবা, আমায় বাঁচান সাধু বাবা। এই একটা রাত আছে তোর কাছে। এই একটা রাতের মধ্যে তুই যদি কিছু করতে পারিস তাহলে ভালো, না হলে কাল সকালে ওই 6টা গাছকে আমি সম্পূর্ণরূপে মুক্ত করে দেব, যাতে কোনোভাবেই গাছের মধ্যে আটকে থাকা সেই তান্ত্রিক শক্তি আর কোনোদিনও বাইরে আসতে না পারে। কিন্তু আমি ওকে ছাড়বো না। আমাদের অনেক কষ্ট পেয়ে মরতে হয়েছে, তারপরেই আমরা ফিরে এসেছি প্রতিশোধ নেবার জন্য। আপনারা শুনছেন অনু অডিও ফিল্মস। আজ আপনি শুনবেন সুকান্ত দাশের কলমে রক্তপায়ী বৃক্ষ। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, এবং অবশ্যই গল্প শুনে আপনার কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আরেকটি বিশেষ অনুরোধ, গল্পের পাইরেসি করবেন না এবং পাইরেসিকে সমর্থন করবেন না। শুরু হচ্ছে আজকের গল্প, সুকান্ত দাশের কলমে তারানাথ তান্ত্রিকের গল্প, জগৎপুরের মন্দির। অবাক হয়ে গাছের দিকে তাকিয়ে থাকতে থাকতে একটা ব্যাপার কিন্তু বেশ ভালো করে বুঝতে পারছিল মধু, যে গাছের গা থেকে টপটপ করে যেটা নিচের দিকে এসে পড়েছে সেটা আর কিছুই নয়, রক্ত। টাটকা লাল রক্ত যেন মাটির কাছটায় পড়তে পড়তে জায়গাটা ভরে যাচ্ছে। মধুর হাতের কাটারিটা যেন হাতেই রয়ে গেল। হঠাৎ একটা অদ্ভুত ভয়ে প্রায় চিৎকার করে ওঠে, তোরা কে কোথায় আছিস রে? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি এখানে এসে দেখ কি হয়েছে। মধুর চিৎকারে বাকি দুজন সেখানে এসে পড়ল। দুজন বলতে নিমাই আর হরলাল। মধুর মতো ব্যাপারটা দেখে তারাও কেমন যেন হতবাক হয়ে গেল। আশ্চর্য, গাছে কেমন লাল রক্ত বেরোচ্ছে কেন? কি হয়েছে বলতো? নিমাই অনেক কিছু বুঝতে পারে। চারপাশের বাতাসটার দিকে তাকিয়ে সে বাতাসে গন্ধ শুকে নিয়ে বলল, এখানে থাকাটা ঠিক হবে না। এই গাছটা সুবিধের নয়। বেছে বেছে তুই এই গাছের গায়ে দা বসাতে গেলি কেন? আরে আমি কি করব? আশেপাশে এতগুলো গাছ দেখলাম, হঠাৎ যেন মনে হলো এই গাছটাকে বেশ ভালো লাগছে। কখন যে গাছের গায়ে দা বসিয়ে দিয়েছি নিজেই খেয়াল করিনি। পরে তো রক্ত বেরোবার সঙ্গে সঙ্গে গাছের গা থেকে একটা মানুষ মতো গন্ধ বেরোচ্ছে না? এতক্ষণে মধুর কথায় নিমাই হরলাল দুজনেই আবিষ্কার করল, সত্যি যে জায়গাটায় দায়ের কোপ কেটেছে সেখান থেকে শুধু রক্ত নয়, রক্তের সঙ্গে যেন একটা মানুষের শরীর কেটে গেলে যেমন গন্ধ হয়, ঠিক তেমনই একটা গন্ধ বেরোচ্ছে। নিমাই মনে মনে কি যেন বিড়বিড় করল। তারপর তাড়াতাড়ি দুজনকে ডেকে নিয়ে বলল, এখানে আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না। চল চল, এখান থেকে আমাদের এক্ষুনি বেরোতে হবে। নিমাইয়ের কথায় ওরা অমত করল না। নিমাই চক্রবর্তী অনেক কিছু জানে, বোঝে। এই জঙ্গলের মধ্যে যদি ওদের পথ প্রদর্শক বলে কেউ থাকতে পারে, সেটা নিমাই ছাড়া আর অন্য কেউ হতে পারে না। অন্ধকারটা যেন ধূপ করে চারপাশে নেমে এসেছে। একটা গাছ কেটে নিয়ে যেতে পারলে ভালো হতো, কিন্তু আগে তো নিজের প্রাণ। কথাটা ভেবে তাড়াতাড়ি ফেরার পথ ধরল। তার পেছনে হরলাল, মধু দুজনেই পায়ে পায়ে এগিয়ে আসে। এমন সময় হঠাৎ নিমাই হাত তুলে থামতে বলল ওদের। অন্ধকারের ভেতরে জঙ্গলের চারপাশটা ভালো করে দেখা সম্ভব না হলেও এই আলো আঁধারিতে খানিকটা চোখ সয়ে এলে বোঝা যায় সামনের দিকে বাইরে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা যেন হঠাৎ আড়াল করে দাঁড়িয়েছে একটা গাছ। গাছটা তো পথের ওপরে ছিল না। তাহলে তাহলে হঠাৎ করে ওটা পথের উপরে এলো কি করে? মধু, গাছটা বোধহয় আমাদের দিকে এগিয়ে আসছে।
নিমাই মিথ্যে কথা বলেনি। গাছ তার ডালপালা নিয়ে যেন পায়ে পায়ে ওদের দিকেই এগিয়ে আসছে। মুহূর্তের মধ্যে গাছটাকে ওরা চিনতে পারল। একটু আগে যে গাছটাকে পিছনে ফেলে এসেছিল ওরা, যার গুঁড়ির কাছ থেকে গল গল করে রক্ত বেরিয়ে এসেছে, এটা সেই গাছ ছাড়া অন্য কোনো গাছ হতে পারে না। গাছটা অদ্ভুতভাবে নড়ছে। কাটা জায়গাটার মাঝে মাঝে ফুটো হতে শুরু করেছে, যেন মনে হচ্ছে সেই ফুটোর ভেতর থেকে একটা চোখ যেন ওদের ভালো করে নিরীক্ষণ করছে। গাছটার দিক থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসছে। নিমাই আর সহ্য করতে পারল না, ছুটে গেল পেছনের দিকে। হরলাল, নিমাই আর মধু তিনজনেই যেদিকে পারল অন্ধকারের মধ্যে ছুটে গেল। এই কি সর্বনাশ করলাম রে! গাছ কাটতে এসে এখন বিপদে পড়লাম। জঙ্গলের মধ্যে যদি পথ হারিয়ে ফেলি তাহলেও তো বিপদ হবে। কি যে ছিল কপালে! বেরোনোর সময় বারবার বউ বারণ করেছিল জঙ্গলের মধ্যে রাতের বেলা না বেরোতে। কেন যে কথাটা শুনলাম না। হরলাল আর মধু প্রায় একই দিকে গিয়েছিল, নিমাই গিয়েছিল অন্য দিকে। বিচ্ছিন্ন হয়ে ছুটে এসে একটা গাছের আড়ালে সে শক্ত হয়ে দাঁড়ালো। মনে মনে গায়ত্রী মন্ত্র জপ করে দেহ বন্ধন করবার উদ্যোগ করতে লাগলো। এমন সময় দেখতে পেল যে যেই গাছের আড়ালে সে দাঁড়িয়ে রয়েছে, সেই গাছের শরীরটা কেমন যেন ঠান্ডা লাগছে। জঙ্গলের এদিকটায় আজ প্রথমবার এলাম, আর প্রথমবার আসার পরে এমন অবস্থা হলো। জঙ্গলের এদিকে কিছু আছে নাকি? কথাটা মনে করতে করতে নিমাইয়ের দেহবন্ধনটা করা হয়ে ওঠেনি। ঠিক তখনই মনে হলো মাটির তলার দিক থেকে শিকড়ের মতো কি যেন নিমাইয়ের পায়ের উপর জড়িয়ে ধরেছে, আর তারপর একটা হ্যাঁচকা টানে তাদের মাটির উপর ফেলে দিয়ে টানতে টানতে জিনিসটা নিয়ে গেল ভেতরের দিকে। নিমাই প্রাণপণ একবার চিৎকার করে উঠল। তার চিৎকার শুনে একে অপরের দিকে তাকিয়ে শুধু গা জড়াজড়ি করে দাঁড়িয়ে রইল হরলাল এবং মধু। হরলাল বলল, এই, ওদিকে কি হয়েছে দেখতে যাব নাকি? না 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 না, কিছুতেই না। তুই আমি একসঙ্গে থাকবো। সকালের আলো না ফোটা পর্যন্ত এই জঙ্গল থেকে বাইরে যাব না। চুপ করে চুপ করে এখানেই থাক। হরলাল এমনিতেই ভীতু মানুষ, সেখানে নিমাইয়ের মতো সাহসী অভিজ্ঞ মানুষের মুখের চিৎকার শুনে তার প্রাণবায়ু প্রায় অর্ধেক হয়ে গিয়েছিল। তাই মধুর কথাতেই সে রাজি হল। দুজনে প্রায় নিঃশ্বাস বন্ধ করে সেই জঙ্গলের মধ্যে আরও ভেতরের দিকে ঢুকতে লাগলো অন্ধকারে। তার মানে আপনি বলতে চাইছেন জঙ্গলে এমন কোনো জায়গা থাকতে পারে যে জায়গা এমনভাবে অশুভ হয়ে উঠতে পারে? এমনি এমনি হয় না। বিশেষ কিছু কারণ কিংবা কিছু প্রক্রিয়ার জন্য এমনটা হতে পারে। তার থেকে বড় কথা হলো মাঝে মাঝে কোনো নিম্ন স্তরের সাধক কিংবা অন্য কোনো তান্ত্রিক নিজেদের বিশেষ প্রয়োজনে এমন কাজ করে বসে। তবে তাতে যেমন সেই জঙ্গলের ক্ষতি হয়, তেমনি ক্ষতি হয় সেই জঙ্গলের আশেপাশে থাকা জীবন্ত মানুষ কিংবা প্রাণীদের। এতক্ষণ কিশোরী আর তারানাথ কথা বলে চলেছিল। এবার আমি বললাম, কিন্তু আপনি যে বলছেন সেটা কি মানে আসলেই বিশ্বাসযোগ্য? দেখুন, আপনার সমস্ত কথাই আমরা বিশ্বাস করি, কিন্তু গাছের জীবন্ত হয়ে ওঠার ব্যাপারটা একটু যেন কেমন কেমন লাগলো। শুধু তোমরা কেন, আমি নিজে যতক্ষণ না পর্যন্ত নিজের চোখেই ব্যাপারটা দেখেছিলাম তখনও পর্যন্ত আমি নিজেও বিশ্বাস করতে পারিনি। এটাই তো হলো আসল ব্যাপার। কিন্তু যখন নিজের চোখে দেখলাম তখন সেই বিপদ থেকে বেঁচে ফেরার রাস্তা আমাকে প্রথমে খুঁজে বার করতে হয়েছিল। কথাগুলো বলবার সময় তারানাথের মুখে একটা অদ্ভুত হাসি ছিল, সেটা আমাদের পরিচিত। বেশ বুঝতে পারছিলাম তারানাথ মিথ্যে কথা বলছে না। তবুও কিশোরী যখন বলল, তাহলে তেমন একটা কথা বলুন না আজ। আসলে ওই মটলেনের মোড়ের কাছে চায়ের দোকানে কথাগুলো শুনলাম তাই। কিশোরী মিথ্যে বলেনি। আজ যখন তারানাথের বাড়িতে আসার জন্য মটলেনের কাছে এসে পৌঁছেছি, ঠিক তখনই
এক মধ্যবয়স্ক লোকের কাছে শুনলাম ব্যাপারটা। আরে খবরটা পেয়েছো? এটা তো আমার শ্বশুর বাড়ির কাছে মুকুন্দপুর। মুকুন্দপুরের জঙ্গল বেশ বড় জঙ্গল, বুঝলে? সেই জঙ্গলে নাকি একটা গরুকে একটা গাছ নিজের ডাল পাতা দিয়ে নাকি শক্ত করে চেপে ধরে মেরে ফেলেছে। মানে যে গরু চড়াতে জঙ্গলে ঢুকেছিল তার ফিরতে দেরি হয়। মানে বুঝতে পারছো, গরুটা জঙ্গলের ভেতরের দিকে ঢুকে পড়েছিল, তখন অন্ধকার হয়েছে, আর সন্ধ্যার আলোয় সে নাকি এমন দৃশ্য সে নিজের চোখে দেখতে পায়। চায়ের দোকানে থাকা অনেকেই ব্যাপারটাকে হেসেই উড়িয়ে দিয়েছিল শুনে, কিন্তু অনেকেই সেটা করতে পারেনি। লোকটার সঙ্গে কথা বলে অনেকেই সেই জঙ্গল, সেই জায়গা, এই সমস্ত কিছু কথা জানতে চাইছিল। সেই ফাঁকেই কিশোরী প্রশ্ন করেছিল, মুকুন্দপুরের জঙ্গলে যে এমন একটা ব্যাপার ঘটেছে তা আপনি নিজের চোখে দেখেছেন? মানে ওই যে রাখাল ব্যাপারটা বলেছে, তাকে কি আপনি দেখেছেন? আরে দেখবো কি, সে আমার শ্বশুর বাড়ির পাশের লোক। সে গ্রামে তো এখন এই নিয়েই চর্চা চলছে। আমি 2 দিন আগে গিয়েছিলাম, তখনই ব্যাপারটা জানতে পারলাম। এমন আবার হয় নাকি? ওই লোকটি মিথ্যে কথা বলছে, আর না হলে চোখের ভুল। এই নিয়ে লোকটির সঙ্গে কিশোরীর একটা তর্ক বেঁধেছিল। তারপর আমি ওদের মধ্যে মধ্যস্থতা করে কিশোরীকে বললাম, আরে ছেড়ে দাও না, সত্যি হোক আর মিথ্যে হোক তাতে আমাদের কি হবে? আর তারানাথকে গিয়ে বলি না, ব্যাপারটা যদি কিছু বোঝার থাকে তাহলে সেই বুঝতে পারবে। কিশোরী আমার কথায় সম্মতি জানালো। তারপর সেখান থেকে বেরিয়ে এসে তারানাথের কাছে সমস্ত কথাই আমরা বললাম। তখন তারানাথ বলল, ব্যাপারটা যে একেবারেই অবিশ্বাস্য সেই কথা বলবো না, কিন্তু এই সমস্ত ব্যাপার হওয়া কিন্তু খুব সহজ নয়। তার জন্য অনেক কিছুই প্রয়োজন। তারানাথের কথায় আজ শুধু কিশোরী নয়, আমিও অবাক হয়েছিলাম। প্রথম এইভাবে কথা চলছিল। একসময় তারানাথ বলল, এইভাবে তোমরা যখন বুঝবে না, তাহলে তোমাদের একটা কথা বলি। আর সেইভাবেই কয়েক বছর আগে একবার এমনই এক সমস্যার মধ্যে পড়েছিলাম আমি। ঠিক সমস্যা নয়, বলতে পারো সমস্যার সমাধান করার জন্যে সেইখানে গিয়েছিলাম। কিন্তু সেইখানে গিয়ে যে এমন একটা অবস্থা হবে সেই কথা কিন্তু আমি ভাবতে পারিনি। এমন অদ্ভুত জীবন্ত গাছের ব্যাপারে নিজের চোখে আপনি যখন দেখেছেন, তাহলে তো আপনি বেশ ভালোই বলতে পারবেন। কিন্তু লোকটার কথা আমি বিশ্বাস করতে পারলাম না। হতেই পারে লোকটা মিথ্যে কথা বলছে, কিংবা হতেই পারে এমন কিছু সে বলেছে যেটা আসলেই সত্যি। তবে এমন ব্যাপারে সত্যি সত্যি হলে তা কিন্তু এত সহজে চাপা থাকবে না। যত দূরেই হোক ঠিক ছড়িয়ে পড়বে। যাকে ওসব ছাড়ো, আমি তোমাকে একটা কথা বলি তাহলে। তোমার ওই সিগারেটটা দাও তো একটা, তারপরেই শুরু করি কথাটা। পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বার করে তাতে অগ্নিসংযোগ করেই তারানাথ বলতে শুরু করল। ঠিক তখনই যেন আমি লক্ষ্য করলাম বাইরের আকাশটা মেঘে মেঘে কেমন যেন কালো হয়ে আসতে শুরু করেছে। তখন যতদূর মনে পড়ে গ্রীষ্মকাল, এমনই এক দুপুরে এক জঙ্গল পেরিয়ে হেঁটে চলেছি। জঙ্গলটা পায়ে হেঁটেই পার করা যায়, ছোট জঙ্গল। 2 গ্রামের মাঝে এই জঙ্গল রয়েছে। আগের গ্রামে দুপুরে গৃহস্থের বাড়িতে খাওয়া দাওয়া করে তারপর জঙ্গল পেরিয়ে ওই পাশে চলে যাব। ওপাশের গ্রামের নাম এখন ঠিক মনে পড়ছে না। এই মনে করো না, সেই গ্রামের নাম জগৎপুর। তা সেই জগৎপুরে যখন এসে ঢুকেছি তখন প্রায় বিকেল হয়ে এসেছে। 4-5টা রোদের আলোয় তখনও ঝকঝক করছে। গরমের সময় যেমন থাকে আর কি। গ্রামের মাঠে গরু চড়ছে, লোকজন এখানে ওখানে ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কচি কাঁচার দল গ্রামের পথ ধরে মাঝে মাঝে ছুটে যাচ্ছে। গরম তখন খুব একটা ছিল না। ধুলো বালিতে পা ধোয়ার জন্যে সামনের একটা ছোট্ট দিঘির জলে নামলাম। জল বেশ পরিষ্কার করে খানিকটা জল খেয়ে যখন উঠে দাঁড়ালাম, তখন সূর্যটা পশ্চিমের আকাশের দিকে হেলে পড়েছে। এমন সময় বাড়ির বাইরে থাকাটা ঠিক হবে না বলেই আমার মনে হচ্ছিল। তাই কোনো একটা গৃহস্থের বাড়িতে আশ্রয় নেব নাকি আগে চলে যাব, এমন কথাই ভেবে চলেছি।
এমন সময় দেখি দুজন হন হন করে এগিয়ে আসছে। আমি যেই গাছের তলায় দাঁড়িয়ে আছি সেই গাছের তলার কাছ থেকে তারা যাওয়ার সময় শুনতে পেলাম তাদের মধ্যে একজন বলছে, ধুর, এইভাবে আর কতদিন? গ্রামের লোককে যে সমস্ত সত্যি কথা তো বলতেই হবে, তাই না? তাছাড়া যদি রাতের দিকে কেউ আবার ওই দিকে যায় তখনও তো সমস্যা হবে। এখনও তো আমার মনে পড়ে আমার হাতেই তো হয়েছিল, কিন্তু নিমাই যে কোথায় গেল? এতগুলো দিন ধরে তাকে জঙ্গলের মধ্যে খুঁজলাম, অথচ তাকে খুঁজে পেলাম না। আর সেই গাছটাও তো। তারা কথাগুলো নিজেদের মতোই করে বলছিল। আসলে আমি বসেছিলাম গাছের এই দিকে, ওরা গাছের ওই পাশে এসে দাঁড়িয়েছিল। একটু পরে যেন আমার উপস্থিতি বুঝতে পেরে এদের মধ্যে একজন আমার দিকে মুখ তুলে তাকিয়ে দেখল, তারপরে আরেকজন। আমি পরে জেনেছিলাম যে তাদের একজনের নাম হরলাল, আরেকজনের নাম মধু। হরলালের বয়স একটু বেশি, গায়ের রংটা চাপা, একটুখানি মোটার দিকে। তবে মধু কিন্তু পাতলা আর চঞ্চল। প্রথমেই আমায় প্রণাম করে বলল, আরে সাধু বাবা, আপনি এখানে বসে আছেন দেখতে পাইনি, ক্ষমা করবেন, আমরা ওইদিকে চলে যাই। এই হরলাল, চল। মধুর কথায় হরলাল ওইদিকে যাওয়ার জন্য উদ্যোগী হতেই আমি উঠে দাঁড়ালাম। বললাম, যেখানেই যাও তোমরা, সমস্যা নেই, কিন্তু খবরদার ওই জঙ্গলের দিকে কিন্তু যেও না। ওই জঙ্গলে তোমাদের ভাগ্য খুব একটা ভালো নয়, বিশেষ করে রাতের বেলা। আমার কথায় হরলাল আর মধু দুজনেই থমকে দাঁড়িয়ে পড়ল, যেন কি একটা হয়ে গেছে। আমি কিন্তু কথাটা এমন কিছু ভেবে বলিনি। কেমন জানি ওদের মাথার দিকে তাকিয়ে আমার মনে হলো যে হরলালের সামনে কোনো বিপদ রয়েছে। আর তোমরা তো জানোই যে অনেক কিছু ব্যাপার আমি আগে আগে বুঝতে পারি, কিন্তু ওরা এমনভাবে আমার পায়ের কাছে পড়তে বুঝলাম যে অজান্তে হলেও কোনো বড় সত্যি কথা আমি বলে ফেলেছি। মধু বলল, আপনি যখন সবই জানেন তাহলে আমাদের সাহায্য করুন। সাধু বাবা, নিমাইকে কতদিন হয়ে গেল খুঁজে পাচ্ছি না, জঙ্গলে আছে নাকি কোথায় আছে কিছুই বুঝতে পারছি না তো। আমি তোমাদের সাহায্য করতে পারি, তবে তার আগে সমস্ত কথা যে আমাকে খুলে বলতে হবে। যদি খুলে না বলো তাহলে কি করে তোমাদের সাহায্য করব? তাছাড়া এই নিমাইটাকে। সাধু বাবা, আমার বাড়িতে চলুন। ওর বাড়িতে ওর বউ আছে, কিন্তু আমার বাড়িতে কেউ নেই। ওখানে গিয়ে সব কথা বলবো। কিভাবে যে আমরা এই কটা দিন কাটাচ্ছি আপনি জানেন না। আপনি বলতে পারবেন কেন ওই জঙ্গল নিমাইকে খেয়ে ফেলেছে? মনে মনে বুঝতে পারলাম ব্যাপারটা বেশ গুরুত্বপূর্ণ। সামান্য মনে হওয়াতে যা বলে ফেলেছি তার ফল যে এমন কিছু হতে পারে সেইটা কিন্তু তখন আমি ভাবিনি। মধু আর হরলালের সঙ্গে মধুর বাড়িতে গিয়ে পৌঁছালাম। মধুর ঘরে বসে দরজা জানলা সবকিছু বন্ধ করে আমরা বসলাম। খানিকটা দুধ আর তার সঙ্গে মুড়ি খেতে দিল। ততক্ষণে আমার মনে কিন্তু কৌতূহল জেগেছে। আমি খেতে চাইলাম না, তবুও খানিকটা দুধ মুখে দিয়ে জল খেতে হলো। এই সব কিছুর পরে মধু বলল, সাধু বাবা, আপনি যেই পথে এসেছেন সেটা হলো পশ্চিম দিক, আবার পূর্ব দিকে আমাদের গ্রামের শেষে একটা জঙ্গল আছে। সে জঙ্গল কিন্তু অনেক বড়। আমি, হরলাল, নিমাই আমরা মাঝে মাঝে জঙ্গলের দিকে যেতাম, বুঝলেন। জঙ্গলের গাছ কেটে নদীর জলে ভাসিয়ে ওপারের গ্রামের দিকে পাঠিয়ে দিলে কিছু টাকা পয়সা পাওয়া যায় আর কি হাতে। এর অর্থটা আমি পরে বুঝতে পেরেছিলাম। আসলে কাঠ নিয়ে গিয়ে পাশের গ্রামের যে জমিদার তার বাড়িতে জড়ো হয়। জমিদারের কাঠের কি একটা যেন ছিল, ঠিক মনে পড়ে না। তারপর সে ওখান থেকে অন্য কোথাও কাঠের যোগান হয়। সেই দিন সেই কাঠ কেটে আনার জন্যেই ওরা তিনজন সেদিন রাতের বেলা জঙ্গলে ঢুকেছিল। এইদিকে ওই গাছ কেটে নদীতে ভাসিয়ে পাশের গ্রামের জমিদার কিংবা অন্যত্র পাঠিয়ে দেয়। গ্রামের লোকেরা পছন্দ করে না। গ্রামে যে মোড়ল ছিল সে এই সমস্ত কথা জানলে সমস্যা হবে, তাই রাতের অন্ধকারে ওরা তিনজনে একসঙ্গে জঙ্গলে গিয়ে ঢুকেছিল। এরপর মধু বলল, জঙ্গলের সামনের দিকে গাছ কাটলে মোড়লের লোকেদের নজরে পড়ে যায় মাঝে মাঝে, তাই আমরা একদম ভিতরের দিকে ঢুকে যাই আর কি। একটু ভেতরের দিকে তিনজন আমরা তিনটে গাছ বেছে নিয়ে বসেছি সেই দিন। মাটির উপর বসে তিনজন বেরিয়ে খেয়ে যে যার মতো গাছ কাটতে চলে গেলাম। একটু দূরে গাছগুলো, হরলালের একটা, আমার একটা। আমি আর নিমাই গেছিলাম পেছনের দিকে, মধু ছিল সামনের দিকে।
কাছে গিয়ে একটা কোপ বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই মধুর চিৎকার শুনে আমরা ছুটে আসি। আমরা কখনো গাছের গায়ে কোপ লাগাইনি। দেখতে পাই মধু যে গাছের গায়ে কোপ বসিয়েছে সেখান থেকে লাল রক্ত গড়িয়ে পড়ছে টপ টপ করে। ভয়ে আতঙ্কে মধু পিছনের দিকে সরে এসেছে। তার হাতে রাখা ধারালো ওই দায়ের মধ্যে ওই 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 যেন রক্ত লেগে রয়েছে। আমি তখনও বিশ্বাস করতে পারছিলাম না যে আমি যে গাছের গায়ে কোপ দিয়েছি সেটা জ্যান্ত। আমরা যাবার সময় সঙ্গে করে কুড়ুল দা দুটোই নিয়ে গিয়েছিলাম। গাছের গায়ে কোপ দিয়ে কাঠ ভালো করে দেখে নিতে হয়, তারপর কুড়ুল দিয়ে নিচের দিক থেকে একটু একটু করে কাটা যায়। কিন্তু ওই রক্ত দেখেই তো সঙ্গে সঙ্গে আমার যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল। অন্ধকারের মধ্যে চাঁদের অল্প আলোয় এমন এমন একটা অবস্থা দেখে না আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। ওরা যদি না থাকতো তাহলে। তখনও আমরা সেখান থেকে চলে আসবো বলে ভেবেছিলাম। নিমাই সে কথা বলেছিল। নিমাই চক্রবর্তী ব্রাহ্মণ, সে কিছু বুঝতে পারে। নিমাই আমাদের সেখান থেকে চলে আসতে বলেছিল, কিন্তু তারপরে যে কি হলো। মধুর ঘরে বসেই আমরা কথা বলছিলাম। বাইরের অন্ধকারটা যেন ধীরে ধীরে বেড়ে উঠছিল। ঘরের দরজা জানলাগুলো মধু কেন যে বন্ধ করে রেখেছে সেই কথা আমি বুঝতে পারছিলাম না। আগেই বলেছি, গরমের সময় একটু গুমোট মতন মনে হয়। জানলা খোলার জন্য উঠে জানলার দিকে এগোতে যাব, মধু ফট করে এগিয়ে গিয়ে আমার সামনে দাঁড়ালো। বলল, খবরদার সাধু বাবা, এই কাজটা করবেন না। আমাদের পিছু এখনো ছাড়েনি ওরা। আমাদের পিছন পিছন এখনো আসে রাতের অন্ধকারে। কারা তোমাদের পেছনে আছে মধু? কোথায় কি হয়েছে বলো তো? সেদিন রাতে জঙ্গল থেকে চলে আসবো বলে বাইরে বেরিয়েছি। এই এমন সময় দেখি পথের মাঝখানে আবার সেই গাছটা, যে গাছটার গায়ে আমি কোপ লাগিয়েছিলাম, সেখান থেকে তখনও রক্ত পড়ছে। মানুষের গায়ের রক্ত। মাংস কেটে ছুরি বসলে যেমন হয় তেমনই একটা গন্ধ যেন বের হচ্ছে। ব্যাপারটা যে কীরকম আপনাকে বোঝাতে পারবো না সাধু বাবা। কিন্তু তারপরেই তো নিমাই আমাদের থেকে আলাদা হয়ে গেল। তারপরে আর তাকে আমরা দেখতে পাইনি। তাদের কথা শুনে বুঝতে পারছিলাম সেই রাত্রিবেলা ভয়ঙ্করভাবে কেটেছে। কথাগুলো বলার সময় তাদের চোখে মুখে যে একটা ভয়ের ভাব ফুটে উঠেছিল, তাতে সেইটা প্রমাণ পাওয়া যায়। বললাম, তার মানে সেই দিন রাতে নিমাই তোমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু তোমরা সেখানে কি করছিলে, আর জঙ্গল থেকে ফিরে এলে কি করে? হরলালের চোখে মুখে এসে ভয়টা যেন আবার দেখা দিল। সে কিছু একটা বলতে যাবে, ঠিক সেই মুহূর্তেই বাইরের দিক থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো। মানে অনেকগুলো ডাল পাতা যদি একসঙ্গে প্রচণ্ড ঝড়ের সময় একটা শক্ত দেওয়ালের গায়ে এসে ঝাপটে পড়ে, ঠিক তেমনই একটা শব্দ। আর সেই শব্দটা শোনার সঙ্গে সঙ্গে আতঙ্কে হরলাল এবং মধুর মুখটা কেমন যেন ফাঁকা হয়ে গেল। হরলাল কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আবার এসব করেছে, আবার এসে পড়েছে। আমার বাড়িতেও এসেছিল। আমার বউ অনেকবার জিজ্ঞাসা করেছে সাধু বাবা, কিন্তু আমি কিছু বলিনি। আমার বউ নিজেও ভয় পেয়েছিল। আরে আরে কিসের কথা বলছো তুমি? সেটা তো আমি বুঝতে পারছি না। আমাকে একবার দেখতে দাও আমাকে একবার। আমি যখন আছি তোমাদের কোনো চিন্তা নেই। হরলাল এবং মধুর প্রবল আপত্তি সত্ত্বেও আমি এগিয়ে গিয়ে ঘরের জানলাটা খুলে ফেললাম। আর ঠিক সঙ্গে সঙ্গে মনে হলো জানলার বাইরে যেন একটা আস্ত গাছ দাঁড়িয়ে রয়েছে। ডালপাতাগুলো অদ্ভুতভাবে যেন বিনা হাওয়াতে নড়ে উঠছে, যেন একটু আগেই এত বড় গাছটাকে কেউ জানলার পাশে মাটির উপরে বসিয়ে দিয়ে গেছে। কিন্তু ওটা থেকে কি একটা অদ্ভুত গন্ধ এসেছে। এই অল্প আলো আঁধারের মধ্যে মনে হলো গাছটার গায়ে মাঝামাঝি জায়গায় ধারালো কিছু একটা দিয়ে ক্ষত তৈরি করা হয়েছে, আর সেইখান থেকে রক্ত টপ টপ করে গড়িয়ে পড়ছে নিচের দিকে। গাছটাকে দেখে হরলাল আর মধু প্রচণ্ড চিৎকার করে উঠল। জানলাটা প্রচণ্ড ধাক্কায় বন্ধ করে দিতে যাওয়ার আগেই বুঝতে পারলাম গাছটার একটা পাতা ভরা ডাল যেন এসে আমাদের জানলার উপরে এসে বসল। ঠিক সেই সময় জানলাটাকে বন্ধ করতে না পারলে হয়তো খোলা জানালা দিয়ে সেটা ঘরের ভেতরে এসে ঢুকে পড়ত। তোমরা বিশ্বাস করবে না, কয়েক মুহূর্তের জন্য আমি অবাক হয়ে গিয়েছিলাম। এমন দৃশ্য আমি আমার জীবনে এর আগে কখনো দেখিনি। একটা গাছ জানলার কাছে এমনভাবে এসে দাঁড়াতে পারে কি করে?
মধু যে কেন এতক্ষণ ধরে ভয় পাচ্ছিল সেই কথাটাও এবারে আমি ভালো করে বুঝতে পারছিলাম। আমি জানলার কাছ থেকে সরে আসার পর কাঁপা কাঁপা গলায় মধু বলল, সাধু বাবা, আমাদের কথা এবার বিশ্বাস হলো তো? সেই দিন থেকে ওই গাছটা আমাদের পিছু নিয়ে চলেছে। অন্ধকার নামলে আমরা যেখানেই থাকি না কেন ও ঠিক আমাদের কাছে চলে আসবে। এবার আপনি বলুন, এই বিপদের হাত থেকে আমরা কিভাবে বাঁচব? দেখো মধু, এইভাবে কোনো কিছু বলা সম্ভব নয়। গোটা ব্যাপারে আমি কিছু জানি না, সেটা জানতে হবে, বুঝতে হবে, তারপরেই আমি তোমাদের কোনো সাহায্য করতে পারি। কিন্তু কিন্তু একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না। নিমাইয়ের যদি কিছু হয়েও যায় তাহলে তার মৃতদেহ ওই জঙ্গলে তোমাদের খুঁজে পাওয়ার কথা, অথচ তোমরা বলেছ সেই জঙ্গল খুঁজেছ। তাহলে যতদূর পর্যন্ত পেরেছি খুঁজেছি। জঙ্গলটা বেশ বড়, গোটা জঙ্গল আমাদের দুজনের পক্ষে খুঁজে ফেলা সম্ভব নয়। কাল সকালে আমরা আবার যাব। আজকে রাতটা আপনি এখানে থাকুন। আমিও থাকতাম, কিন্তু বাড়িতে ওই বউটা মেয়েটা রয়েছে তো, সেখানে আমাকে যেতেই হবে। এইবার আমি মনে মনে প্রমাদ গুনলাম, বললাম, তোমাদের সমস্যাটা যতটা ভেবেছিলাম তার চেয়ে অনেক বড়। আজকের রাতটা হরলাল তুমি এখানে থেকে যাও। আমার মনে হয় এখানে থাকাটাই তোমার ভালো। আর বাইরে যখন তোমাদের বলা সেই জীবন্ত গাছটি এসেই পড়েছে, তখন তুমি এখান থেকে যাবেই বা কী করে? সাধু বাবা, যেতে আমাকে হবেই। বারবার বউ বলে দিয়েছে, আমি ছাড়া বউ আর মেয়েটা একা থাকে। বুঝতেই তো পারছেন, এর আগে আমার বউও তাকে দেখেছে রাতের বেলা। তাকে এই অবস্থার মধ্যে একা একা কি করে রাখি বলুন তো? মধু কিছুই বলেনি। সে এই রাতে যে বাইরে বেরোতে চায় না সেটা আমি ভালোই বুঝতে পারছিলাম। ঠিক হলো যে আমি হরলালকে নিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে যাব। আমার যে নিজের ওপর তখনও বিশ্বাস রয়েছে যে আমি থাকতে হরলালের ক্ষতি কেউ করতে পারবে না। মধু বলল, বিপদ বুঝলে ফিরে চলে আসবেন সাধু বাবা। ও কিন্তু আমার আর হরলাল ছাড়া আর কারোর কোনো ক্ষতি এখন করবে না। মধুকে দরজা জানলা বন্ধ করে ঘরে থাকতে বলে আমি আর হরলাল যখন বাইরে বেরিয়ে পড়লাম, তখন চারপাশটা অন্ধকার হয়ে গেছে। সেই একই রকম গুমোট গরম ছড়িয়ে রয়েছে চারপাশে। একটা হ্যারিকেন হাতে নিয়েছিল হরলাল। ওখান থেকে হরলালের বাড়ি খুব বেশি দূরে নয়। বাড়ি থেকে বেরিয়ে তাড়াতাড়ি হাঁটতে লাগলো সে। আমি তার পেছনে চারদিক ভালো করে দেখছি। গ্রামের বাড়িগুলো একটু দূরে দূরে, এখানে ওখানে ফাঁকা জমি। একটু দূরে গ্রামের লম্বা টানা ধানের জমি দেখা যায়। বাইরেটা খুব একটা সুস্থির মনে হচ্ছিল না। জানলার কাছে দেখতে পাওয়া সেই গাছটাকে যেন আর দেখতে পারছিলাম না। হরলালকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে সেখান থেকে চলে আসতে যাব, হরলাল আমার দিকে ঘুরে বলল, একটা কথা বলি বাবা, আপনি যেভাবেই হোক আমাদের বাঁচান। নিমাই যে আমাদের সঙ্গে জঙ্গলে গিয়ে হারিয়েছে সে কথা গ্রামের কাউকে বলিনি। বললেই তো জানতে চাইবে কেন, তাই এই জঙ্গলে গিয়েছিলাম। এই কাজটা কিন্তু ভালো করনি হরলাল। গ্রামের লোকেদের বলার দরকার ছিল। আচ্ছা, নিমাইয়ের পরিবারের লোক? বুড়ো মা আছে, তাকে বলেছি নিমাই এক কাজে বাইরে গিয়েছে, আমাদের সঙ্গে তার দেখা হয়নি। কিছু টাকা তার হাতে আমরা দিয়ে এসেছি, পরে সময় মতো খবরটা তাকে দিলেই হবে। এখন গ্রামের লোকে কিছু জানতে পারুক আমি তো চাইছি না। বুঝতেই পারছেন তো, জঙ্গলের ওই গাছের ব্যাপারটা যতক্ষণ না মিটবে ততক্ষণ আমরা শান্তিতে কোনো কিছু করতে পারবো না। আমাদের গলার শব্দ পেয়ে বোধহয় হরলালের বউ শান্তি বাইরে বেরিয়ে এসেছিল। আমাকে প্রণাম করে বলল, কি যে হয়ে গেল সাধু বাবা, রাতের বেলায় ঘরের বাইরে বেরোতে ভয় লাগে এখন। সেদিন তো দেখেছিলাম উঠোনের মাঝখানে ওই গাছটা দাঁড়িয়ে রয়েছে, একদম যেন সত্যিকারের গাছের মতো। কোনো কিছুই নেই, শুধু ওই ডালপাতাগুলো মাঝে মাঝে নড়ে ওঠে। আর ওই কাটা জায়গাটা, আমার তো মনে হয় গাছের মধ্যে কোথাও ভালো করে খুঁজলে দুটো চোখও পাওয়া যেতে পারে। আমি বুঝতে পারছিলাম যে শান্তিও তাকে দেখেছে। এমনি এসে এত কথা সে বলতে পারবে না। হরলাল কিন্তু মিথ্যে কথা বলেনি। সে বাড়িতে ঢুকে যেতেই আমি একা হয়ে গেলাম। গ্রামের নাম তো তোমাদের বলেছিলাম, জগৎপুর।
তা সেই জগৎপুর গ্রামের অন্ধকারের মাঝে গ্রামের পথে আমি একা, পাশে কেউ কোথাও নেই। একটু আগে পর্যন্ত এক বিপদের মধ্যে জড়িয়ে পড়েছিলাম, এখন যেন মনে হলো কোথাও কিচ্ছু নেই, সব কিছু পরিষ্কার। হরলাল বাড়ি চলে গিয়েছিল, এবারে আমাকে ফিরতে হবে মধুর বাড়িতে। কিন্তু জানলার কাছে যাকে দেখলাম সে কোথায়? কথাটা মনে করে গ্রামের পথে একবার এদিক ওদিক তাকিয়ে দেখলাম, না, কোথাও কিচ্ছু নেই। অকারণেই মনে মনে মধু সুন্দরী দেবীকে একবার স্মরণ করে মধুর বাড়ির দিকে চলে গেলাম। সেই রাতে কিন্তু আর কিছুই হলো না। মধু যথেষ্ট খাতির করল, বিছানায় ঘুমোতে দিল। পরদিন সকালে রোদের আলোয় যখন ঘুমটা ভাঙল, তখন মধুর মুখের দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম। তার মানে বন্ধুর বাড়িতে আপনি যেটা দেখেছিলেন সেটা হলো একটি গাছ, কিন্তু একটা গাছ এমনভাবে ওদেরকে তাড়া করে বাড়ির কাছে পর্যন্ত আসতে পারে? দেখো, হরলাল কিংবা মধুর ভয়ার্ত মুখে সেই কথাগুলো শুনে পর্যন্ত আমি বিশ্বাস করিনি, কিন্তু যখন নিজের চোখে দেখলাম যে সত্যি সত্যি ওই গাছটাই তাদের বাড়ির জানলার ওপাশে দাঁড়িয়ে রয়েছে, আর একটু হলেই তার একটা ডাল হয়তো ঘরের ভেতরে এসে ঢুকত, তখন তো আর অবিশ্বাস করার কোনো জায়গা নেই। তবে আসল ব্যাপার তো এখনো বাকি ছিল, বুঝলে? যাই হোক, সেই রাতে মধুর বাড়িতে ভালোভাবেই কেটে গেল, কিন্তু পরদিন সকালে যখন মধুর মুখে শুনতে পেলাম। সাধু বাবা, আপনার ঘুম ভাঙাতে চাইছিলাম না। কাল রাতের বেলা থেকে নাকি হরলালকে পাওয়া যাচ্ছে না। আপনি তো তাকে বাড়ি পর্যন্ত দিয়ে এসেছিলেন। তার বউ শান্তি পর্যন্ত বলেছে হরলালকে ঘরে ঢুকতে দেখেছে, কিন্তু সকালে উঠে আর দেখতে পায়নি। হ্যাঁ? ধড়ফড় করে উঠে বসলাম বিছানার উপরে। কাল রাতেই তো বাড়ি পর্যন্ত দিয়ে এলাম, শান্তি তাকে নিয়ে ঘরে চলে গেল। তাহলে আমার কিন্তু ব্যাপারটা ঠিক মনে হচ্ছে না সাধু বাবা। নিমাই হারিয়েছে, এবার হরলাল হারিয়ে গেল, তাহলে তো শুধু বাকি রইলাম আমি। না না, ব্যাপারটা অন্যরকম কিছু আছে। এক্ষুনি চলো, শান্তির সঙ্গে একবার কথা বলতে হবে। কাল রাতে তো এই ব্যাপারে কথা হয়েছে। মধুকে নিয়ে যখন হরলালের বাড়িতে গিয়ে পৌঁছালাম, তখন সেখানে বেশ কিছু লোকজন জমেছে। তাদের মধ্যে মোড়ল গোবিন্দ ভট্টাচার্য পর্যন্ত রয়েছে। তার বয়স বেশ। সে মধুকে দেখে বলল, ব্যাপারটা কি হয়েছে বলতো? মধু গ্রামের নিমাইকে তো পাওয়াই যাচ্ছে না। এখন হরলাল, তোদের তিনজনের তো বেশ ভালোই বন্ধুত্ব। তোরা তো সব সময় একসঙ্গে থাকিস বলতে গেলে। তা তো থাকি, কিন্তু ও কোথায় গেছে আমি কি করে জানবো? আর নিমাই তো মনে হয় অন্য কোনো গ্রামে কাজ করে, ওর মা তো তাই বলল। দেখ, আমার চোখে ফাঁকি দেওয়ার কোনো চেষ্টা করবি না। এমনি এমনি কি গ্রামের লোকেদের জঙ্গলে ঢুকে গাছ কাটতে বারণ করতাম? আমার কথা তোরা শুনলি না তো? এবার দেখলি তো কি হয়েছে? শান্তি কালকে নিজের চোখে ওই গাছটাকে আবার দেখেছে। গাছ নয় মোড়ল মশাই, এগুলো ভূত। গাছের রূপ ধরে এমনভাবে আসে যাতে মানুষকে নিয়ে যেতে পারে। মোড়ল মশাই এবার মুখ তুলে আমার দিকে তাকালো, তারপর বলল, দেখুন সাধু বাবা, আপনি সাধক মানুষ, আপনাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু মধু, হরণলাল আর নিমাই যদি কোনো ভুল কাজ করে থাকে, তাহলে কিন্তু আমায় তার বিরুদ্ধে কিছু করতেই হবে। আমাদের গ্রামের লোকেদের ওই জঙ্গলে গাছ কাটতে তো দূরের কথা, অন্ধকারে ঢুকতেই বারণ করি। যদি ওরা ওই জঙ্গলে না ঢুকে থাকে, তাহলে ওই গাছ ওদের পিছনে নিল কি করে? সত্যি বলছি, জঙ্গলে আমি যাইনি। ওই জঙ্গলের ওই গাছ আমাদের পিছু নিল কি করে, সে কথা আমি কি করে বলবো? মোড়ল মশাই, আপনাকে আমার কিছু কথা বলার আছে, তবে এখানে সেই কথা বলা যাবে না। আপনি যদি, মোড়ল মশাইয়ের বয়স আমার থেকে বেশি, তাকে ডেকে একপাশে নিয়ে গিয়ে সমস্ত কথা আমি খুলে বললাম। তার সঙ্গে এটাও বললাম, দেখুন, জঙ্গলে গাছ কাটতে যাওয়ার জন্য মধুর যা অপরাধ হয়েছে, তার শাস্তিটা মনে হয় পরেই দেওয়া উচিত। এখন এসব নিয়ে নাড়াচাড়া করলে মধু গ্রাম ছেড়ে পালাবে, তাতে সমস্যাটা কিন্তু আমাদের বাড়বে।
আপনি তো জানেন না সাধু বাবা, ও জায়গা এমনিতে ভালো নয়। এমনি এমনি কি আর ওখানে এমন হয়েছে? জঙ্গলের ভেতরে অনেকটা গভীরে এমন একটা জায়গা আছে যেখানে রাতের অন্ধকারে মানুষ পা বাড়ালেই বিপদ হতে পারে। এ কথা ওরা কি আর জানবে? তার জন্য তো বারণ করা, কিন্তু এত কিছু করেও কিছুই হলো না। মোড়ল মশাইয়ের মুখে স্পষ্ট একটা চিন্তার ছাপ দেখা গেল। বললাম, জঙ্গলের ভেতরে কি হয়েছে সেটা যদি আমায় একবার বলেন। এখানে বলা যাবে না। এই, তোরা এখানেই থাক, খোঁজাখুঁজি করে দেখ যদি হরলালকে খুঁজে পাওয়া যায়। এখন তো মনে হচ্ছে নিমাইকেও খুঁজতে হবে। মধু, তোর ব্যবস্থা পরে হবে, আগে আগে এই দিকটা দেখি। এখন এখন আমার সঙ্গে চল। মধু আমাদের সঙ্গে যেতে রাজি হচ্ছিল না। একরকম জোর করেই তাকে সেখান থেকে নিয়ে মোড়ল মশাইয়ের বাড়িতে যাওয়া হলো। সেই বাড়িতে উঠোনের কাছে বেতের মোড়াতে আমরা সবাই বসলাম। মধু একপাশে দাঁড়িয়ে রইল। মোড়ল মশাই বললেন, এই গ্রামের নাম জগৎপুর। গ্রামটা এই যে এখন এখানে দেখছেন, এই গ্রাম কিন্তু আগে এমন ছিল না। জঙ্গলের ভেতরে ছিল ডাকাতের বাস। শুধু ডাকাত নয়, ডাকাতের সঙ্গে ছিল এক কালী মন্দির। সে কালী মন্দিরে নানা সময়ে তান্ত্রিক সাধকরা এসে বাসা বাঁধত। একটা গল্প এই জগৎপুরে অনেক দিন আগে ছড়িয়েছে, তবে সত্যি মিথ্যা আমি কিছুই জানি না। একবার নাকি ওই ডাকাতের দলের সঙ্গে তান্ত্রিকদের দলের কোনো কারণে ঝগড়া বেঁধেছিল। সে এক ভয়ঙ্কর কাণ্ড। ডাকাতদের দল বড় বড় রামদা নিয়ে তান্ত্রিকদের দলকে কচু কাটা করে ফেলতে লাগলো, কিন্তু তান্ত্রিকের দলের কাছে তাই প্রথম দফায় তাদের মধ্যে প্রায় অনেকেই মারা পড়ল। যারা সেখান থেকে পালিয়ে যেতে পেরেছিল তারা কিন্তু আর জঙ্গলে ঢুকলো না। ডাকাতের দল সেখানেই খুশি মতো থাকলো। এই জগৎপুরে তখন মাত্র কয়েক ঘর মতো বসতি রয়েছে আর কি। এরপরেই আসে সেই অমাবস্যার রাত, যে রাতে ওই মারা যাওয়া সমস্ত তান্ত্রিকদের আর তাদের নাকি জঙ্গলের মধ্যে মন্দিরের আশেপাশের কয়েকটা গাছের মধ্যে করে জাগিয়ে তুলেছিল। যে রাতে ওই মারা যাওয়া সমস্ত তান্ত্রিকদের আর তাদের নাকি জঙ্গলের মধ্যে মন্দিরের আশেপাশের কয়েকটা গাছের মধ্যে করে জাগিয়ে তুলেছিল সেই তান্ত্রিকের দল। ওই গাছগুলো ডাকাতের দলকে একেবারে ছিঁড়ে ফালা ফালা করেছিল। গ্রামের লোকেরা যারা সেদিন ওই জঙ্গলের ভেতর থেকে প্রচণ্ড চিৎকার শুনতে পেয়েছিল রাতের বেলাতে, তারা পরদিন সাহস করে ঢুকে দেখেছিল মন্দির এবং তার আশেপাশের সব জায়গায় রক্ত, মাংস, চুল এই সমস্ত ছড়িয়ে পড়ে রয়েছে। তাছাড়া ডাকাতের দলের কাপড়, অস্ত্রশস্ত্র সব কিছুই ছিল। অর্থাৎ একটা রাতের মধ্যে গোটা ডাকাতের দল যেন নিরুদ্দেশ হয়ে গেছে। ওই মন্দিরটা কি এখনো ওইখানেই আছে? আছে, তবে মন্দিরটা অনেক পুরনো হয়ে গেছে, এখানে ওখানে ভেঙে গেছে। তখনকার মন্দির তো ওই পাথর দিয়ে আর ডালপাতা দিয়ে কোনো রকমে বানানো হয়েছিল। তা মন্দিরের ভেতরে মূর্তি টুর্তি নেই, মন্দিরটা ফাঁকাই আছে। এই হলো আসল ব্যাপার। তারপর থেকেই অনেকে মনে করে মন্দির এবং তার আশেপাশের সমস্ত গাছ আসলেই গাছ নয়। সে গাছের মধ্যে কোনো না কোনোভাবে সেই তান্ত্রিকদের আত্মা রয়েছে। বেঁচে থাকতে যেখানে ওদের আত্মাকে প্রবেশ করাতে পারলেও বার করতে পারেননি। ভয়ে ওরা ওখান থেকে চলে যায়, না হলে কোনো কারণে পালিয়ে যেতে হয়। আর সেই গাছের দল এতদিন পরে নিমাই আর হরলালকে আক্রমণ করেছে আপনি বলতে চাইছেন?
ওরাই আগে তাকে আক্রমণ করেছে। আপনি ভুলে যাচ্ছেন সাধু বাবা, ওগুলো তান্ত্রিকদের দল, যাদের ওপরে ডাকাতের দল আক্রমণ করেছিল। ঠিক তেমন ভাবেই হয়তো মধু তার গায়ে দা চালিয়েছে, আর তার জন্য সে প্রতিশোধ নিয়েছে। কিন্তু রাতে তো আমাদের কম জ্বালায়নি, আর কোথাও কোনো ক্ষতি যদি হয়েও থাকে তাহলেও তো তার দেহ আমরা খুঁজে পাবো মোড়ল মশাই। ওরে পাবি কিনা জানি না, এর আগেও যারা ওই জঙ্গলে ওই মন্দিরের কাছাকাছি গিয়ে রাতের বেলা হারিয়েছে তাদের আর খুঁজে পাওয়া যায়নি। তারাও নাকি একটা করে গাছ হয়ে গেছে। আপনি বলুন সাধু বাবা, যদি কোনো মানুষের আত্মা কোনো গাছের মধ্যে আটকা পড়ে তাহলে তাকে আমরা কি আর খুঁজে পাবো? আমার মনটা কিন্তু খচখচ করছিল। একটা কথা আমার বারবার মনে পড়ছিল, আত্মা যদিও বা বদ্ধ হয় তাহলে শরীরটা থাকবে তো, সেই শরীরটা কোথায়? তাই বলতেই এবার মোড়ল মশাই একটু চিন্তিত হয়ে বললেন, ঠিকই তো বলেছেন সাধু বাবা, এই কথাটা তো আমি আগে ভেবে দেখিনি। তাহলে একটা কাজ করি, গ্রামের লোকেদের দিয়ে জঙ্গলের ভেতরটায় ভালো করে খুঁজে দেখা যাক ওই মন্দিরের কাছাকাছিটা। ওদের সঙ্গে আমি আর মধু দুজনেই থাকব। দিনের আলো থাকতে থাকতে এই জায়গাটা খুঁজে দেখা প্রয়োজন। অন্ধকার হলে কিন্তু ওইখান থেকে আমাদের চলে আসতে হবে। এরপর গ্রামের লোকেদের নিয়ে আমি, মোড়ল, মধু এবং বাকিরা জগৎপুরের সেই পূর্ব দিকের জঙ্গলটার উদ্দেশ্যে যাই, যেই জঙ্গলের মধ্যে ভাঙা মন্দিরের আশেপাশে রয়েছে এমন ভয়ঙ্কর গাছ। মধু ভালো করে গাছগুলো দেখে চলেছিল। ভালো করে গাছগুলোর দিকে নজর করতে করতে গেল। কেমন যেন ফ্যাকাশে মুখে বলল, আশ্চর্য ব্যাপার সাধু বাবা, এই গাছগুলোর মধ্যে একটাও কিন্তু সেই গাছ নয় যার গায়ে আমি কোপ বসিয়েছিলাম। না মানে সেই দাগটা গেল কোথায়? এই তো মাত্র কয়েকদিন আগে গাছের গায়ে কোপ বসিয়েছিলাম, তার মধ্যে তো অত বড় কোপের দাগ মিলিয়ে যাবে না। তুমি ঠিক করে দেখেছো মধু? এইখানেই তোমরা এসেছিলে তো সেই দিন? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছি। মোড়ল মশাইয়ের ভয়ে আমরা ভেতরের দিকে ঢুকেছিলাম। ভেতর থেকে গাছ কাটলে কেউ বুঝতে পারে না, তার জন্যই তো। কিন্তু ওই গাছটাকে তো দেখতে পাচ্ছি না। আশেপাশে তো নজর করে খুঁজলাম, হরলাল, নিমাই, ওদের কাউকেও তো কোথাও দেখা যাচ্ছে না। তাহলে মধুর কথায় আমার চিন্তা বেড়ে চলেছিল। এদিকে মোড়ল মশাই নিজে না এলেও লোক পাঠিয়ে দিয়েছিল। তাকে কি একটা কাজে ব্যস্ত হয়ে পাশের গ্রামে যেতে হয়েছিল। তখন লোকেরা খুঁজে চলেছে। রোদের আলো মাথার উপরে তখন টকবক করে ফুটছে যেন। ভাঙা মন্দিরের চাতালের দিকে আমি একটু একটু করে এগোতে লাগলাম। মন্দিরটা পাথর আর লাঠি সোঁটা দিয়ে একসময় ছোট করে তৈরি হলেও পাথরের ভিত তৈরির জায়গাটা এখনো রয়ে গেছে। সামনে একসময় হাঁড়ি কাঠ ছিল, হয়তো সেখানে বলি দেওয়া হতো। সেই হাঁড়ি কাঠের একটা অংশ এখনো উঠে রয়েছে। মন্দিরের মূর্তি নেই বটে, কিন্তু মূর্তি রাখার জায়গাটা রয়েছে। মন্দিরের কাছাকাছি মধু এগিয়ে এসেছিল। বললাম, এই মন্দিরে এর আগে কখনো এসেছিলে মধু? মধু মাথা নাড়ল। জায়গাটা একটু ভেতরের দিকে। অনেকক্ষণ খোঁজ খবর চলল, কিন্তু কিচ্ছু পাওয়া গেল না। হরলাল এবং নিমাই তো দূরের কথা, তাদের জামা কাপড়ের চিহ্ন পর্যন্ত মিলল না। একসময় সবাই সেখান থেকে চলে যাওয়ার জন্য ঠিক করল। দুপুর তখন পেরিয়ে গেছে। আমি আর কি করি, আমিও মধুকে নিয়ে সেখান থেকে চলে এলাম। তবে মনে মনে কিন্তু ব্যাপারটা জেদ হয়ে রইল। এই জগৎপুর গ্রামের অদ্ভুত বিভীষিকার ব্যাপারটা না দেখে এখান থেকে কোথাও নড়ব না। দেখতে দেখতে 2-3 দিন কেটে গেল। সেই জগৎপুরে হরলাল কিংবা নিমাইয়ের যেমন কোনো খোঁজ মিলল না, তেমন কিন্তু মধুর সঙ্গে আর নতুন কোনো উপদ্রব হলো না। এর মধ্যে মোড়ল মশাইয়ের বাড়িতে কাটালাম 2 দিন, আর মধুর বাড়িতে কাটালাম 1 দিন। 3 দিনের মধ্যে কখনোই কিন্তু কোনো কিছু হচ্ছিল না। 4র্থ দিনে গ্রাম ছেড়ে চলে আসবো নাকি এমন কথা ভাবছি, এমন সময় জানতে পারলাম অন্য একটা ব্যাপার। সেই দিন সকালে মোড়ল মশাই জানালেন
শান্তি নাকি আমার সঙ্গে কথা বলতে চায়। আমি একটু বেরিয়েছিলাম, তো ফিরে এসে যখন শান্তির বাড়িতে গেলাম তখন শান্তি আমাকে দেখে হাউ মাউ করে এসে পড়ল। আর তার সঙ্গে ছোট্ট মেয়ে রয়েছে। শান্তি বলল, কালকে তো আমি হরলালকে দেখেছি। আমি ভালোই বুঝতে পারছি কালকে আমি ওকে একদম সত্যি সত্যি দেখেছি। তুমি ঠিক বলছো? দেখো দেখো এমনটা তো হতেই পারে যে এই সময় মনের ভুলে কিংবা চোখের ভুলে এমন কিছু দেখেছো। সাধু বাবা, আমার ভুল হতে পারে না সাধু বাবা। আমি ঠিক হরলালকেই দেখেছি। কালকে রাতের বেলা তখন আমি আমার মেয়েকে নিয়ে শুয়ে পড়েছি পাশের গ্রামে আমার বাপের বাড়িতে যাব বলে। শুধু মোড়ল মশাইকে বলেছি ওই জমি জমাটা যেন বিক্রির একটা ব্যবস্থা করে দেয়, তা না হলে তো পরে যদি আবার জবরদখল হয়ে যায়। তাই তবে আমি ঠিক করেছি যে আমার এক ভাইকে এখানে এনে রাখবো। আমার বাপের বাড়িতে গিয়ে কয়েকটা মাস থেকে আসবো। এখন পরেরটা পরে দেখা যাবে। কাল তো সন্ধেবেলা মেয়েটাকে খাইয়ে দাইয়ে শুইয়ে দিয়ে আমিও বিছানায় শুতে যাব। এমন সময় মনে হলো ঘরের বাইরে থেকে কে যেন একটা আমায় ডাকছে। প্রথমে তো কিছুই বুঝতে পারলাম না, ভাবলাম বোধহয় গ্রামের কেউ এসেছে। এমন হওয়ার পর থেকে মাঝে মাঝেই তো এইসব আমাদের বাড়িতে আসছে, কিন্তু দরজা খুলে কাউকে কোথাও দেখতে পেলাম না। মনে মনে একটু অবাক হয়েই দরজাটা একবার বন্ধ করতে যাব, এমন সময় দেখতে পেলাম বারান্দার নিচে উঠোনের কাছটায় দাঁড়িয়ে রয়েছে হরলাল। একদম মন থেকে যেমনটা দেখেছিলাম সেদিন রাতের বেলা, তেমনি পোশাক আশাক, তেমনভাবেই আমার দিকে হাসি হাসি মুখ করে কি যেন বলছে। কখন থেকে তোমায় ডাকছি, তুমি কিছুতেই শুনতে পাচ্ছ না? আমার কাছে এসো শান্তি, আমার সঙ্গে এসো। এসো, চলো তোমাকে এক জায়গায় নিয়ে যাব। চলো, এসো। ওসব পরে হবে। গ্রামের লোকেরা, মোড়ল মশাই, সাধু বাবা সবাই তোমাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছে। জঙ্গলে পর্যন্ত গিয়েছিল। তুমি কোথায় ছিলে গো? ওসব কথা পরে হবে শান্তি, আগে আমার সঙ্গে এসো। চলে এসো, তোমায় একটা জিনিস দেখাবো। এসো। আমি যতই তাকে অপেক্ষা করতে বলি না কেন, সে কিন্তু বারবার আমাকে ঘর থেকে বাইরে বেরিয়ে যেতে বলে। এমনকি উঠোন থেকে সে বারান্দাতে উঠে আসতে চায় না। এক সময় ব্যাপারটা আমি বুঝতে পারি। আমি বললাম, তুমি বারান্দাতে উঠছো না কেন? ওপরে উঠে এসো। কথাটা বলতে বলতে হ্যারিকেনটা নিয়ে যেই সামনের দিকে একটু এগিয়ে গেছি, এমন সময় দেখতে পেলাম সাধু বাবা যে উঠোন থেকে যে দাঁড়িয়ে রয়েছে তার পায়ের কাছটা পর্যন্ত হরলালের মতো হলেও তার তলায় যেন একটা গাছ। গাছের কতগুলো শিকড় বেরিয়ে এসে মাটির ভেতরে ঢুকে গেছে। আমার সামনে যে দাঁড়িয়ে রয়েছে সে হরলাল নয়। সেই কথাটা ঠিক আমি সেই মুহূর্তেই বুঝতে পারলাম। আর সঙ্গে সঙ্গে তার চেহারার মধ্যে একটা পরিবর্তন হয়ে গেল সাধু বাবা। সেই কথা আমি আর আপনাকে বলতে পারছি না। কথাগুলো বলতে বলতে শান্তি কেমন যেন ঝিমিয়ে পড়ল। আমি বুঝতে পারছিলাম শান্তি যেমন ভয় পেয়েছে তেমন তার গোটা শরীর থরথর করে কাঁপছে। আসলে মানসিক এবং শারীরিক দুরকমভাবেই কোনো মানুষ ভেঙে পড়লে তার এমন হতে পারে। তার মেয়েটা কোলের কাছে ধরা, সেও অল্প অল্প কথা বলতে পারে, কিন্তু এই সব কিছুতে সে কেমন যেন ভ্যাবা চাকা খেয়ে গেছে। আমি বললাম, তার মানে অন্য কিছু একটা উদ্দেশ্য নিয়ে তোমার কাছে এসেছিল, কিন্তু এই 3 দিনে কিছু হলো না, হঠাৎ তোমার কাছে তাহলে কেন এলো? ব্যাপারটা কিছু বুঝতে পারছি না। আচ্ছা, তোমায় কি নিয়ে যাবার চেষ্টা করেছিল? বারান্দাতে ও উঠে আসেনি, ওইখান থেকেই চলে গিয়েছে।
তবে আমি যদি নিচে নামতাম তাহলে যে কি হতো সে কথা আমি বলতে পারি না সাধু বাবা। ও তো মরেছে, কিন্তু আমি তো মরতে চাই না। আমার কিছু হয়ে গেলে আমার মেয়েটার কি হবে? এরপরে অতি কষ্টে শান্তি রাতে দেখা সেই বীভৎস মূর্তিটার কথা বলে। আগের মতোই একটা যেন গাছ, আর সেই গাছের ঠিক মাঝামাঝি একটা জায়গা থেকে বেরিয়ে এসেছে একটা মাথা। মাথাটা ন্যাড়া, চুল বলতে কিচ্ছু নেই। দুটো চোখের জায়গায় কালো কালো দুটো ফুটোর মতো গভীর অন্ধকার। মুখটা হাঁ করা থাকলেও সেই মুখের ভেতরে যেন এক পাটি দুপাটি নয়, যেন অনেক ছোট ছোট দাগ দাগ দাঁত। আর মুখের ভেতর থেকে বেরিয়ে এসেছে সাপের মতো একটা লম্বা জিভ। এই দৃশ্যটাই শেষবার শান্তি দেখতে পেয়েছিল। তারপরেই যেন সেই জিনিসটা অন্ধকারে মিলিয়ে যায়। সর্বনাশ! তার মানে ওই জিনিসটা শান্তির কাছ পর্যন্ত চলে এসেছিল। তাহলে কি এবার শান্তিকে নিয়ে যাওয়ার জন্য সে কিছু করেছিল? ওদের দলে তো মধু ছিল, শান্তি ছিল না। তাহলে প্রথমে আমিও সেটাই ভেবেছিলাম, কিন্তু তারপরে মনে পড়ল নিমাই একা মানুষ। তার বৃদ্ধা মা এই সমস্ত কোনো কিছুই দেখেনি। তার আগেই নিমাই হারিয়ে যায়। কিন্তু হরলালকে নিয়ে আসার সময় সেই প্রেতাত্মা বলো কিংবা গাছভূতি বলো, যাই বলো না কেন, তাকে কিন্তু শান্তি দেখেছিল। হতে পারে সেই কারণে শান্তিকে সে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। মধু রাতের বেলা ঘরের জানলা দরজা বন্ধ করে রাখে। কোনো মানুষ দেখলেই তো খোলে না, অন্য কেউ ডাকলে তো আলাদাই ব্যাপার। মধু সাবধানে ছিল বলেই তাকে এখনো পর্যন্ত কেউ কোনো ক্ষতি করতে পারেনি। কিন্তু শান্তির এমন হওয়ার পরে আমার মাথায় কিন্তু অন্য চিন্তা এলো। যদি মধুর মৃত্যুর পরে আবার গ্রামের অন্য কোনো লোকেদের ক্ষতি করার চেষ্টা করে ওরা, ব্যাপারটা তো এখানে ছেড়ে রাখা ঠিক হচ্ছে না। তাই একদিন মোড়ল মশাইয়ের সঙ্গে পরামর্শ করতে তিনি বললেন, আমি যেটুকু জানতাম তা তো আপনাকে বলেছি সাধু বাবা। এবার আপনি যা ভালো মনে হয় আপনি করুন। আমাদের গ্রামের মানুষের বাঁচাবার জন্য আপনার যা ভালো মনে হয় আমি তাতেই রাজি আছি। সেক্ষেত্রে আমাদের জঙ্গলে যেতে হবে, বিশেষ করে মন্দিরে। দিনে এবং রাতে ওখানে না থাকলে আমরা আসলেই বুঝতে পারবো না ঠিক কোন কোন গাছকে এই তান্ত্রিকের দল অভিশপ্ত করে গেছে। তাদের মধ্যে যে একটি গাছ কোনোভাবে মধুর হাতে ওই লোহার দায়ের আঘাতে মুক্ত হয়ে বেরিয়ে এসেছে সেটা বুঝতে পারছি, কিন্তু বাকি গাছগুলোকে আটকাতে হবে। তাহলে আপনি তাই করুন। আর যদি কোনো সমস্যা হয় তার জন্য আপনি আমার গ্রামের লোকেদের নিয়ে যেতে পারেন। চাইলে আমিও আপনার সঙ্গে থাকব। তবে একটা কথা সাধু বাবা, কারোর প্রাণহানি যেন না ঘটে। গ্রামের লোকের জন্য আপনি এমন ভয়ঙ্কর গাছ ভূতেদের বিরুদ্ধে লড়াই করার জন্য নেমে পড়লেন, কিন্তু আপনি তো কিছু জানতেন না তখনও। মানে ওই আসলে কোন গাছগুলোর মধ্যে সেই আত্মা রয়েছে। ওই মন্দিরে আসলে ওই ছেলেটা কি তাহলে? গ্রামে ততদিনে অনেকগুলো দিন কাটিয়ে ফেলেছি। আমি দিনের বেলা শুধু একদিন নয়, বেশ কয়েকবার সেই জঙ্গলের বিশেষ জায়গাটাতে গিয়ে দেখে এসেছিলাম। তাই একটা ব্যাপার আমি বুঝতে পেরে গিয়েছিলাম, মন্দিরের আশেপাশে মোট 6টা গাছ এমন রয়েছে যে গাছগুলো আসলে অন্য গাছের থেকে একটু আলাদা। তাদের গড়ন থেকে শুরু করে তাদের জায়গা, সব গাছগুলো যেন একটা গোল জায়গাকে ঘিরে চারপাশে ছড়িয়ে রয়েছে। এইখান থেকে যদি একটা গাছ উঠে আসে তাহলে এসে জায়গাটা যেভাবে ফাঁকা হয়ে যাবে তেমনি ফাঁকা হয়েছিল। এই সব কিছু আমি আগেই দেখে রেখেছিলাম। তাও গিয়েছিলাম মধুর সঙ্গে সেই দিন সকালে। মধু জায়গাটা দেখে বলল, সাধু বাবা, ঠিক মনে পড়েছে, এইখানে গাছটা ছিল। ওই যে পায়ের চলার পথ, ওই পথের কাছেই তো নিমাইকে গাছটা আটকে দিল। তারপরে আমরা ছুটে ওই দিকে চলে যাই, আর নিমাই ছুটে এই দিকে চলে এসেছিল। এত বছর আগের কোনো তন্ত্রক্রিয়াকে এমনভাবে আটকাতে গেলে কিন্তু বড় বিপদ হতে পারে মধু। পুরোহিত মশাইকে গিয়ে বিপদের কথা বললে তিনি যদি রাজি না হন, তাই আমাদের খুব সাবধানে কাজটা করতে হবে। আমার জন্য তো সব কিছু হয়েছে, আপনি চিন্তা করবেন না। আমি যতক্ষণ আছি আমাদের গ্রামের কারোর কোনো ক্ষতি হতে দেব না। মধুর কথায় একটু স্বস্তি হলো। কাল এই গাছের চারপাশে ঠিক এই মাঝখানের জায়গাটাতেই আমি একটু যজ্ঞ করতে চাই।
তবে তার জন্য আজকে রাতে আমাকে এখানে একা একা থাকতে হবে। মধু, মধু, তুমি ফিরে যাও। আর মোড়ল মশাইকে তো সব কিছু বলাই আছে। সেই মতো কাল সকালে লোকজন এবং সমস্ত জিনিসপত্র নিয়ে এখানে চলে এসো। যেদিন ওখানে যজ্ঞ করব বলে ঠিক করেছিলাম, তার আগের দিন রাতে বিকেলের দিকে মধুকে এই কথা বললাম। মধু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, আপনি কি বলছেন সাধু বাবা? এই জঙ্গলের গাছের জন্য আমাদের 2 বন্ধু মারা গিয়েছে। গোটা গ্রাম এত বড় বিপদের মধ্যে রয়েছে, আর আপনি একা একাই জঙ্গলের মধ্যে রাতের বেলায় থাকবেন? না না না, এটা কিছুতেই হতে পারে না সাধু বাবা। এখানে না থাকলে যে আসল কোনো ব্যাপারটাই বুঝতে পারবো না। মধু, মধু, তন্ত্রক্রিয়াকে না বুঝে তার বিরুদ্ধে কোনো কিছু করা যাবে না। আমি এইখানে থাকা গাছগুলোর যে বন্ধন রয়েছে তাকে শনাক্ত করতে পারবো, কিন্তু যে এখানে নেই তাকে তো আটকাতে পারবো না। তার জন্য কিছু একটা করতেই হবে। অনেক কষ্ট করেও মধুকে রাজি করাতে পারলাম না। ঠিক হলো, মধু একবার গিয়ে সবাইকে খবরটা দিয়ে আসবে। মানে কাল সকালে যেন জিনিসপত্র লোকজন নিয়ে সবাই যেতে তৈরি থাকে ওরা। মধু গিয়ে ওদের নিয়ে আসবে, কিন্তু তারপরে মধু ঠিক আমার কাছে আসবে। মধু আমায় কখনোই একা একাই জগৎপুরের জঙ্গলের মধ্যে থাকতে দেবে না। মনে মনে যে একটু খুশি হলাম না তা নয়, তবে মধু না থাকলে সেই রাতে সমস্ত কিছুই যে অন্যরকম হতো সেইটা অনেক পরে বুঝতে পেরেছিলাম। যাক, আসল কথা বলি। তারানাথ এইবার চুপ করল। ঘটি থেকে সামান্য জল মুখে ঢেলে নিয়ে আর একটা পাসিংশ সিগারেট ধরিয়ে তাতে লম্বা লম্বা টান দিতে লাগলো। বুঝতে পারলাম গল্পের আসল জায়গায় এসে পড়েছে। সেই জঙ্গলের মধ্যে কাটানো রাতটাই যে এই গল্পের আসল ব্যাপার, এটা অনেকক্ষণ থেকে বুঝতে পারছিলাম। বাইরে বৃষ্টিটা টিপটিপ করে পড়ে চলেছে। কিশোরী আর আমি অনেকক্ষণ চুপ করে বসেছিলাম। এইবার সুযোগ পেয়ে কিশোরী বলল, জঙ্গলের গাছ এবং ওখানকার যে তন্ত্রক্রিয়া, মানে সাধুদের আত্মাকে গাছের মধ্যে বন্দি করা, সব কিছুই আপনি ঠিক করতে পেরেছিলেন? সব কিছু ঠিক করা কি আর আমার কাজ? তবে আশ্চর্য একটা ব্যাপার ঘটেছিল। সেটা যদি না ঘটতো তাহলে হয়তো বড় সড়ো কোনো একটা অঘটন ঘটে যেতে পারত। তবে হ্যাঁ, যা ঘটেছিল সেই দিন রাতেই ঘটেছিল। পরদিন গ্রামের লোকেরা শুধুমাত্র আমাকে সঙ্গে নিয়ে ওইখানে একটা পুজো করে চলে এসেছিল মাত্র। যাই হোক, শোনো, এই দেখো আবার জোরে বৃষ্টি নেমেছে। বৃষ্টি জোরে নামাতে আমরা তক্তপোষের দিকে একটু সরে গেলাম। তারানাথ টানে টানে সিগারেটটা শেষ করলো। তারপর ভালো করে আকাশের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, চুপ করে রইল। তারপর বলতে শুরু করলো জগৎপুরের সেই রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। মধু চলে যাবার পর আমি একা একা ঘুরতে লাগলাম সেই জায়গাটা। বারবার মনে হচ্ছিল এই মূর্তিহীন মন্দিরের ভেতরে কিন্তু কোনো একটা ব্যাপার রয়েছে। এমন কিছু একটা হয়েছে যেটাই সব কিছুর সঙ্গে জড়িয়ে। মধু যখন গেছে তখন সূর্য পশ্চিম আকাশে ঢলতে শুরু করেছে। ধীরে ধীরে অন্ধকার নেমে এলো। আমি মন্দিরের সেই পাথরের ভেঙে পড়া চাতালের কাছে গিয়ে বসে রইলাম। এলোমেলোভাবে কথা মনে করছিলাম। হরলালের কথা বারবার মনে পড়ছিল। তাছাড়া এই গ্রামের সমস্ত কিছু, মানে বুঝতেই পারছো, এখান থেকে কালকে পুজো করে তারপর চলে যাব। গ্রামের লোকেদের মাথা থেকে বিপদ না সরে যাবার আগে আমি তো এখান থেকে যেতে পারবো না। এই সব ভাবতে ভাবতে কখন যেন অন্ধকার নেমে এসেছে। উঠে দাঁড়াতে যাব, হঠাৎ করে যেন মনে হলো আমার কাছে একটু দূরে অন্ধকারে জঙ্গলের ভিতর যেন দাঁড়িয়ে কেউ আমার দিকে তাকিয়ে দেখছে। গাত্রবন্ধন করাই ছিল, কিন্তু তবুও এক মুহূর্তের জন্য কেমন যেন একটা অদ্ভুত ব্যাপার আমার মনে হলো। যে আমায় দেখছিল, আমায় উঠতে দেখেই হঠাৎ করে যেন সরে গেছে একপাশে। আমি উঠে সেদিকে এগিয়ে গেলাম। সেই যে পাশাপাশি গোল মতো 6টা গাছের সারি দেখতে পেয়েছিলাম, ঠিক সেই দিকে এগিয়ে গেছে মূর্তিটা। আমিও হাঁটতে হাঁটতে সেই দিকে এগিয়ে যেতে লাগলাম। এই এমন সময় জঙ্গলের ভেতর থেকে হরলালের গলা শুনতে পেলাম।
সাধু বাবা, ওইদিকে কোথায় যাচ্ছেন? যাবেন না? পেছনে তাকিয়ে দেখি হরলাল দাঁড়িয়ে রয়েছে। সেই তার মতোই একটু মোটার মতো চেহারা, মাথায় মাঝারি চুল, সামনের দিকে ঝুঁকে এসে আমার দিকে হাসি মুখে তাকিয়ে রয়েছে। এক মুহূর্তের মধ্যেই লক্ষ্য করে নিয়েছিলাম হাঁটুর তলা থেকে তার পা দুটো ভালোভাবে দেখা যাচ্ছে না। অন্ধকারের মধ্যে যেন কোথায় সেটা মিলিয়ে গেছে। আমি বললাম, তুমি এখানে কেন হরলাল? এই সময় তো তোমার এখানে থাকার কথা নয়। তোমার সঙ্গে আর কে আছে এখানে? আমার কথায় সে কিন্তু একটুও চমকালো না। তার মুখে সেই আগের মতোই হাসিটা রইল। সে বলল, আমার সঙ্গে এখানে আর কেউ কেন থাকবে সাধু বাবা? আপনি আমায় চিনতে পারছেন না? আমি হরলাল। মধু কোথায়? আমি তো নিমাইকে খোঁজার জন্য এখানে এসেছিলাম। নিমাইকে খুঁজে পেয়েছি। এমন অদ্ভুত অবস্থায় আমি বুঝতে পেরেছি যে সে আসলেই কোনো মানুষ নয়। আমিও জানি হরলাল সেই কথা জানে, তবুও সে কি করতে চাইছে সেটা আমি দেখতে চাইছিলাম। বললাম, তাহলে তো খুব ভালো হয়েছে, চলো চলো দেখি কোথায় নিমাই আছে, আমি তাকে দেখতে চাই। আপনি এতক্ষণ ধরে যেখানে বসেছিলেন সেখানেই নিমাই আছে। শুধু নিমাই না, বাকি সবাই ওইখানেই আছে। এতদিন ধরে এই জঙ্গলের মধ্যে যারা যারা ওদের হাতে মরেছে আর যাদের ওরা টেনে নিয়ে এসেছে নিজের কাছে, তারা সবাই আছে ওখানে। কথাটা বলার সঙ্গে সঙ্গে হরলালকে কেমন যেন বলে মনে হলো, কেমন যেন অন্ধকারের মধ্যে হারিয়ে যাচ্ছে হরলাল। আমি সেই মন্দিরের দিকে তাকাতেই দেখতে পেলাম মন্দিরের দিক থেকে সেই অদ্ভুত শব্দটা ভেসে আসছে। সেদিন মধুর বাড়ির জানলা খোলার সময় যে শব্দটা শুনতে পেয়েছিলাম সেই শব্দটা। কিন্তু ওটা কি? এই পাথরের ভাঙাচোরা মন্দিরটার ওপারের দিক থেকে যেন মাথা তুলে দাঁড়িয়েছে একটা গাছ। সেই গাছের মাথাটা জঙ্গলের বাকি গাছ ছাড়িয়ে অনেক উপর পর্যন্ত চলে গিয়েছে। তার শেকড় ঘিরে সবকিছু রয়েছে ওই মন্দিরের ভাঙা প্রান্তরের ভেতরে। আমি সামনের দিকে এগোতে গিয়েও থমকে দাঁড়িয়ে পড়লাম। মনে হলো সেই গাছের গুঁড়ির চারপাশে যেন একটা একটা করে মাথা বেরিয়ে রয়েছে বাইরের দিকে। অর্থাৎ মনে করো ওই লোকগুলো গাছের মধ্যেই রয়েছে, শুধু মাথাগুলো গাছ থেকে বাইরের দিকে বার করে রেখেছে। অন্ধকারের মধ্যে ভালোভাবে কোনো কিছু দেখা সম্ভব নয়, কিন্তু চাঁদের আলোয় ভাঙা মন্দিরের মধ্যে দৃশ্যটা আমি যেন এক মুহূর্তের মধ্যে দেখতে পেলাম। আর তারপরেই মনে হলো একসঙ্গে কারা যেন চিৎকার করে উঠেছে। মনে হলো মন্দিরের ভেতরে আটকা পড়া ওই মানুষগুলো একসঙ্গে চিৎকার করে উঠেছে। পেছন থেকে ফ্যাঁস ফ্যাঁসে গলায় কেউ বলে উঠল, সাধু বাবা, এখানে আমায় থাকতে দাও, আমি ওখানে থাকতে চাই না। হরলালের ফ্যাঁস ফ্যাঁসে গলাটা কোথায় যেন মিলিয়ে গেল। পেছনে তাকিয়ে দেখলাম সেইখানে কেউ নেই। সামনের দিকে ভাঙা মন্দিরের মধ্যে এতক্ষণ ধরে চলতে থাকা দৃশ্যটাও কোথায় যেন মিলিয়ে গেছে। এমন সময় একটা পায়ের শব্দ পেলাম, আর তারপরে বুঝতে পারলাম শুধু পায়ের শব্দ নয়, কেউ যেন ছুটতে ছুটতে এইদিকে আসছে, আর তার সঙ্গে সঙ্গে চিৎকার করে বলছে, সাধু বাবা, সাধু বাবা, আমায় বাঁচান সাধু বাবা। যে ছুটে আসছে সে মধু ছাড়া অন্য কেউ নয়। সেইটা বুঝতে আমার মুহূর্ত খানিক লাগলো, আর তারপরেই ছুটে গেলাম সেই দিকে। মন্দিরটাকে এক পাশে রেখে জঙ্গলের ভেতরের দিকে যেখান থেকে চিৎকারটা ভেসে আসছিল সেই দিকে প্রায় ছুটে যেতে যেতেই একটু দূর থেকে চাঁদের আলোর মধ্যে যে দৃশ্যটা দেখতে পেলাম, তাতে আমার জায়গায় অন্য যে কেউ থাকলে সেখানে তার বুকের রক্ত জল হয়ে যেত। আমি সবকিছুই আন্দাজ করতে পেরেছিলাম, কিন্তু তবুও দৃশ্যটা দেখে যেন একবার হলেও কেঁপে উঠেছিলাম। জঙ্গলের মধ্যে থেকে মধু উদ্ভ্রান্তের মতো ছুটে আসে। তার হাতে কোনো আলো নেই, চাঁদের আলোয় যেটুকু দেখতে পাচ্ছে সেইটুকুই। আর তার পেছনে পেছনে যেন বাতাসে ভর করে মাটির উপর দিয়ে দ্রুত তার দিকে এগিয়ে আসছে একটা মাঝারি উচ্চতার গাছ।
তার দুটো বড় বড় ডাল যেন হাতের মতো বারবার ধরার চেষ্টা করছে মধুকে। গাছটাকে ভালো করে দেখলে সেটাকে সাধারণ গাছের মতো বলে মনে হবে না ঠিক, কিন্তু এক পলকে সেটা গাছ ছাড়া অন্য কিছু মনে হতে পারে না, কারণ সেই গুঁড়ির মাঝামাঝি জায়গায় কখন যেন ফুটে উঠেছে একটা মুখ। একটু আগে মন্দিরের ভেতরে যেই মুখগুলোকে আমি দেখতে পেয়েছিলাম গাছের ভেতরে, ঠিক তেমনই একটা মুখ। তবে এ কোনো মানুষের মুখ নয়। দুটো কালো গভীর চোখ, অদ্ভুত হাঁ করা মুখের ভেতর অজস্র সাদাটে দাঁত, আর সেই লকলকে জিভটা শিকড়ের মতো যেন বারবার ছুটে এসে মধুর পায়ের উপর ঝাপটা মেরে তাকে ফেলে দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু মধু প্রাণপণে চিৎকার করতে করতে ছুটে চলেছে। আমায় দেখতে পেয়ে যেন লাফিয়ে পড়ল। একবার সেই শিকড়টা তার ডান হাতের কাছে জড়িয়ে তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করতেই মধু চিৎকার করে বলল, সাধু বাবা, আমি সব ঠিক করে এসেছি। কাল সকালে ওরা আসবে। জঙ্গলে যজ্ঞ করে আপনি সবকিছু ঠিক করে দেবেন, কিন্তু আমায় বাঁচান সাধু বাবা, আমি মরতে চাই না। একদম সামনে এসে পড়েছিল মধু। সঙ্গে সঙ্গে কোমরের কাপড় থেকে একটা জিনিস বার করে আনলাম। পুরোহিত মশাইকে অনেক বলে এই জিনিসটা জোগাড় করতে হয়েছিল। জিনিসটা সঙ্গে সঙ্গে বার করে আনলাম। একটা দেশলাই বার করে দ্রুত আগুন জ্বালিয়ে যে শেকড়টা মধুর হাতের কাজটা জড়িয়ে ধরে রেখেছিল, সেই শেকড়ের গায়ে একটা জিনিস ছুঁড়ে দিয়ে দ্রুতভাবে এটা তার গায়ে ফেললাম। সঙ্গে সঙ্গে দাউ দাউ করে আগুন জ্বলে উঠতেই একটা প্রচণ্ড চিৎকারের মতো শব্দ শুনতে পেলাম। কাঠ ফাটার যেমন শব্দ হয়, খানিকটা তেমন শব্দ। আর তারপরেই অর্ধেকটা পুড়ে যাওয়ায় সেই শিকড়টা যেন ছিটকে গেল গাছের দিকে। মধু উঠে দাঁড়িয়ে পড়েছিল। তার হাতের কাছে যেখানে শিকড় জড়িয়েছে, জায়গাটা যেন সামান্য কেটে চামড়ার ওপর থেকে দাগ বসে গিয়েছে। সামান্য রক্ত বেরিয়ে আসছে সেখান থেকে। বললাম, তোমাকে আগেই বলেছিলাম এখানে না আসতে। আমার কথা শুনলে না তো? আমার কথা শুনলে তো আর এমন কিছু হতো না। আমার কিছু হলে আপনি আমাকে বাঁচিয়ে নেবেন, আমি জানি সাধু বাবা। শুধু আপনাকে একা এখানে ছেড়ে আমি যাব কি করে? বুঝতে পেরেছেন কি কি হয়েছে? আমি বলছি, ওই মন্দিরের গাছগুলোর মধ্যে কিছু একটা সম্পর্ক আছে। ওরাই কোনোভাবে নিমাই আর হরলালকে এখানে নিয়ে এসেছে। গাছটা কিন্তু থমকে দাঁড়িয়ে পড়েছিল, সেইখান থেকে সরে যায়নি। আমি মধুর কাছে এসে দাঁড়ালাম। আমার হাতে সেই জিনিসটা, যাতে বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা কয়েকটা গুঁড়ো জিনিস মেশানো আছে। কি জিনিসটা সেটা তোমাদের বলবো না, তবে মোট কথা, বাড়িতে পুজো করে এই দ্রব্যটি প্রস্তুত করতে হয়েছিল বিশেষ কোনো মুহূর্তের সময় যাতে প্রয়োজন হয়। তাছাড়া আগুনকে ভয় পায় না এমন অসুরের শক্তি খুব কমই আছে। আমি এক হাতে এসে গুঁড়ো নিয়ে আমার গায়ে খানিকটা আর মধুর গায়ে খানিকটা ছড়িয়ে দিলাম। তারপর সামনের দিকে তাকিয়ে চিৎকার করে বললাম, এই একটা রাত আছে তোর কাছে। এই একটা রাতের মধ্যে তুই যদি কিছু করতে পারিস তাহলে ভালো, না হলে কাল সকালে ওই 6টা গাছকে আমি সম্পূর্ণরূপে মুক্ত করে দেব, যাতে কোনোভাবেই গাছের মধ্যে আটকে থাকা সেই তান্ত্রিক শক্তি আর কোনোদিনও বাইরে আসতে না পারে। গাছটা যেন আমার কথা শুনতে পেয়ে অদ্ভুতভাবে হেসে উঠল। তার দুটো ডাল ঠক ঠক করে নড়তে লাগলো। একটা অদ্ভুত ভয়ার্ত শব্দের সঙ্গে সঙ্গে এবার গাছের ভেতর থেকে সেই মাথাটা আর সঙ্গে সঙ্গে একটা শরীর বেরিয়ে এলো দেখলাম। কিন্তু অবাক কাণ্ড, তার দুটো হাত নেই, দুটো পাও নেই। গাছের ভেতর থেকে বেরিয়ে আসা সেই আত্মা শরীরটা হাত পা কাটা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে গাছের সামনে। এবারে সে বলল, কিন্তু আমি ওকে ছাড়বো না। আমাদের অনেক কষ্ট পেয়ে মরতে হয়েছে, তারপরেই আমরা ফিরে এসেছি প্রতিশোধ নেবার জন্য। ও যে আমাদের কাছে এসেছিল, আমার গায়ে দা বসিয়েছিল, তার জন্যই তোর সঙ্গে থাকা দুজনকে কেড়ে নিয়েছি, যাতে ভয় কাকে বলে, কষ্ট কাকে বলে, ওই একটু একটু করে বুঝতে পারবে। মধু কোনো কিছুই জানতো না। মধু যদি জানতো যে এখানে তোমরা আছো, তাহলে সেই গাছে কখনোই আঘাত করতো না। ওই মন্দিরের তান্ত্রিকের দল তোমাদের শরীরে এইখানে আটকে ছিল। শুধু নিজেদের প্রতিশোধ নয়, তোমাদের অপবিত্র করে গেছে। যতদিন না পর্যন্ত তোমরা পবিত্র হবে, ততদিন পর্যন্ত এইখানেই তোমাদের বন্দী হয়ে থাকতে হবে, বছরের পর বছর। মূর্তিটা যেন প্রচণ্ড রাগে একবার গাছের গায়ে ধাক্কা খেল।
গোটা গাছটা যেন থরথর করে কেঁপে উঠল। তারপর বলল, আমরা শুধু প্রতিশোধ চেয়েছিলাম, এখানে আটকে থাকতে চাইনি। আবার অন্য কোনো জন্ম নিতে চেয়েছিলাম, কিন্তু তান্ত্রিকের দল নিজেদের প্রতিশোধ নিতে এতটাই মত্ত হয়ে পড়েছিল যে ওরা বুঝতেই পারেনি যে কখন সমস্ত কিছু ওদের হাতের বাইরে চলে গেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে আর তাদের মুক্ত না করলে ওদের হাতে আর মুক্ত করার ক্ষমতা ছিল না। তাই ডাকাতদের মেরে আমাদের মুক্ত না করতে পেরে ওরা এখান থেকে চলে যায়। আজ পর্যন্ত এমন কেউ আমাদের কাছে আসেনি যারা আমাদের মুক্তির কথা দিয়ে ভেবেছে। কখন যে সেই গাছটা থেকে বেরিয়ে আসা শিকড় আমার পাশ থেকে মাটি থেকে এগিয়ে মধুর শরীরে আস্তে আস্তে জড়িয়ে ধরতে শুরু করেছিল, সেইটা আমি খেয়াল করিনি। হঠাৎ একটা হ্যাঁচকা টানে সেই শিকড়ের টানে মধু ছিটকে গিয়ে পড়ল অনেকটা দূরে। সঙ্গে সঙ্গে আমি আবিষ্কার করলাম ওই শক্তি অনেক কথা বলে আমার মনোসংযোগ ঘোরাবার চেষ্টা করছিল। কিন্তু আমি যে আমার কাজ করবই, আমাকে যে আঘাত করেছে তাকে না মেরে আমি এখান থেকে যাব না। তার জন্য আমি সব করতে রাজি আছি। কথাটা বলার সঙ্গে সঙ্গে সেই গাছটা যেন ভেতর দিয়ে কোথায় মিলিয়ে যেতে শুরু করলো। এইদিকে তার শেকড়ের সঙ্গে জড়িয়ে রয়েছে মধু। আমিও তাকে ছেড়ে যেতে পারছি না। আমিও গাছটার পেছনে পেছনে গেলাম। খুঁজে পাওয়া সম্ভব নয় বুঝতে পেরে বারবার মধু সুন্দরী দেবীকে স্মরণ করে চলেছিলাম। এই বিপদের মুহূর্তে মধু সুন্দরী দেবী না থাকলে যে আমাকে মধুকে হারাতেই হবে, সেই কথা আমি বিলক্ষণ বুঝতে পারছিলাম। ঠিক এমন সময় মনে হলো আমার পেছনে যেন কেউ একটা এসে দাঁড়িয়েছে। মধু নয়, এমন কোনো প্রেতাত্মা নয় যাদের উপস্থিতি আমার কাছে অদ্ভুত বলে মনে হবে। যেন মনে হলো শুভ কিছুর একটা উপস্থিতি আমার পেছনে রয়েছে। পেছনে ফিরে যে তাকে দেখব, সেই ক্ষমতাটুকু বোধহয় আমি জোগাড় করে উঠতে পারছিলাম না। কিন্তু বারবার মনে হচ্ছিল যে এসে দাঁড়িয়েছে সে আমায় আশ্বাস দিয়ে বলছে সব কিছু ঠিক হবে। ঠিক এমন সময় কি যে ঘটে গেল আমি জানি না। শুধু মনে হলো সেই অন্ধকার আলো আঁধারের মাঝের কেউ। আকাশে হঠাৎ যেন একটা কিসের বিদ্যুতের আলো দেখতে পেলাম আমি। আর তারপরেই একটা অভাবনীয় দৃশ্য দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। দেখতে পেলাম মধু জ্ঞান হারিয়ে পড়ে আছে একটু দূরে। আর যে গাছটা একটু আগে সামনের দিকে চলে যাচ্ছিল, আকাশ থেকে সাদা বিদ্যুতের মতো কি একটা আলো তার গায়ে ছিটকে এসে পড়তে সেটা দাউ দাউ করে জ্বলতে শুরু করেছে। ঠিক সেই গাছের ভেতরে থাকা যে অদ্ভুত হাত পা কাটা অবস্থায় সেই মূর্তিটা, সেটা আগুনে পুড়তে পুড়তে যেন গাছ থেকে বাইরে ছিটকে বেরিয়ে আসছে। তবে সেইটুকুই নয়, ঠিক সেই মুহূর্তে জঙ্গলের ভেতরের দিক থেকে একসঙ্গে অনেক কণ্ঠস্বরের চিৎকার শুনতে পেলাম। তখন ভেতরে যেতে পারিনি। পরে গিয়ে দেখেছিলাম যে সেই মন্দিরটা সম্পূর্ণ ভেঙে পড়েছে। এমনকি মন্দিরের পাশে যে 6টা গাছ ছিল, সেই গাছগুলো যেন এক রাত্রের মধ্যেই কিভাবে যেন আগুনে পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। কিন্তু গোটা ঘটনাটা ঘটলো কি করে? জানি না। এমনও হতে পারে যে আমার আহ্বানে কোনো শক্তি শেষ মুহূর্তে আমাকে সাহায্য করেছিল, কিংবা এটাও হতে পারে যে ওই গাছগুলো মন্দিরের আশেপাশের একটা চৌহদ্দির মধ্যে ছিল। কিন্তু সেদিন মধুকে নিয়ে চলে যাওয়ার সময় হয়তো কোনো কারণে এই গাছটা ওখান থেকে বাইরে বেরিয়ে গিয়েছিল। কিন্তু সেক্ষেত্রে হরলালের বাড়ি পর্যন্ত সে গিয়েছিল, সেটাও তো চৌহদ্দির বাইরে। যাই হোক, এমন একটা কোনো কারণ তো ছিল যার জন্যই এমন ব্যাপারটা ঘটে যায়। এমনও হতে পারে যে মধু সুন্দরী দেবী না হলেও ওই জঙ্গলের মধ্যেই এমন কোনো এক শক্তি আমাকে সাহায্য করেছিল যে মধুর মৃত্যু হতে দিতে চায়নি। তারপর কি হলো? তারপরে আর কি হবে? সময় মতো পরদিন সকালে মোড়ল মশাই এবং বাকিদের সাহায্যে এসে জঙ্গলের মন্দিরের আশেপাশের নির্দিষ্ট জায়গায়
আমি নির্দিষ্ট যজ্ঞ করেছিলাম। তাতে আশেপাশের জমিকে শুদ্ধ করা হয়, এবং সেই জমি শুদ্ধ করতে গিয়েই একটা আশ্চর্য ব্যাপার ঘটেছিল। উড়ে যাওয়া গাছগুলো তো ছাই হয়ে গিয়েছিল, কিন্তু সেইখানে গাছের পচে যাওয়া গুঁড়িগুলো একা একাই উপরে উঠে এসেছিল, আর প্রত্যেকটা গাছের তলার জায়গায় পাওয়া গিয়েছিল একটা করে শুকিয়ে আসা নরকঙ্কাল। এরপর তাদেরকেও পুড়িয়ে দেওয়া হয়েছিল, এবং ওই জঙ্গলে জগৎপুরের লোকেদের শুধু রাতে কেন, দিনের বেলাতেও ঢোকা নিষিদ্ধ করে দিয়েছিল মোড়ল মশাই। গ্রাম ছেড়ে আসার আগে মধু আমাকে বলেছিল, সাধু বাবা, কেন জানি না সেই প্রথম দিন জঙ্গলের মধ্যে ওই গাছটাকে দেখে বিপদে পড়ার সময় মনে হয়েছিল কেউ না কেউ আমাকে বাঁচাবে, আর সত্যি সত্যি সেটাই হলো। আমি তার মাথায় হাত রেখে বলেছিলাম, আর যাই করো না কেন মধু, রাতের বেলায় এমন কোনো কাজ করো না যা দিনের বেলা কাউকে বলতে পারবে না, বুঝলে? এরপর আমি জগৎপুর ছেড়েছিলাম। জগৎপুরের সেই ঘটনাটা অনেক দিন পর্যন্ত মনে ছিল। এমনকি পরে এক সাধুর কাছে জানতে চেয়েছিলাম যে এমন করা কি সম্ভব। তিনি বলেছিলেন, শুধু গাছ কেন, অনেক তন্ত্রের মাধ্যমে বিভিন্ন কিছুর মধ্যেই আত্মাকে প্রবেশ করানো যায়। সেই সব ক্ষেত্রে সমস্যা হয় অনেক বেশি, বুঝেছ? আমরা উঠে পড়লাম। বৃষ্টি কমে এসেছিল। তারানাথের গল্প শেষ হয়েছে। রাস্তায় নেমে আমরা ট্রামের দিকে এগোতে লাগলাম বটে, কিন্তু একটা প্রশ্ন রয়ে গেল। সেই মুহূর্তে সেই গাছের ওপর বিদ্যুৎ এসে পড়েছিল কিভাবে? আর কিভাবেই বা একই সময় বাকি গাছগুলোতে আগুন লেগে গিয়েছিল? তাহলে মন্দিরে কি সত্যি সত্যি অন্য কিছু একটা ছিল? প্রশ্নটার উত্তর আমার জানা ছিল না। শুনছিলেন সুকান্ত দাশের কলমে তারানাথ তান্ত্রিকের গল্প রক্তপায়ী বৃক্ষ। তারানাথ তান্ত্রিকের চরিত্রে অমিত, বিভিন্ন চরিত্রে বর্ণক, ঋতম, সৌম্যজিৎ, সায়ম, জ্যোতির্ময় এবং সৌমিতা। সমগ্র গল্পের কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। সমগ্র গল্পের কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 FPS স্টুডিও। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আর গল্প শুনে আপনার কেমন লাগলো, আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে আগামী সপ্তাহে আবারও একটি রোমাঞ্চকর তারানাথ তান্ত্রিকের গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।